তোমাকে পাস করতে এই ব্যাচ তোমাকে কতটা হেল্প করেছে? আর একটা ভালো জিনিস স্যার কি, মানে আমাদের যে কোর্সটা ছিল ওটা অতিরিক্ত কিছু নেই, যা আছে প্রিভিয়াস ইয়ার প্রয়োজনীয় জিনিস, যেটা মানে একটা স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্টদের জন্য অনেকই ভালো। যে আমার দ্বারা মনে হয় হবে না, আমি মনে হয় চাকরি পাবো না, আমার দ্বারা মনে হয় অঙ্ক হবে না। কোথাও অফলাইন ব্যাচে ভর্তি হচ্ছে, অন্য কেউ পারছে, ও কিছুই বুঝতে পারছে না, লজ্জায় বলতেও পারছে না, বাড়ি চলে আসছে। মেডিকেল নিয়ে একটু হালকা করে কিছু বলো। মেডিকেল নিয়ে ইন্টারভিউ, পুলিশের ইন্টারভিউ, অনেক ছেলে কি হয় লাইফে এমন কিছু মানে পরিস্থিতি আসে যেখানে আমরা ভেঙে পড়ি। হয়তো কাউকে তুমি মন থেকে খুব ভালোবাসো, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে, সে হঠাৎ করে ছেড়ে দিল, ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে, হঠাৎ করে অনেকে কি হয় পুরো ভেঙে পড়ে, অনেকে কি হয় সেই জিনিসটাকে কাজে লাগায়। তো আমি এই জিনিসটা সুমনের থেকে জানতে চাইবো, অনেকের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, হচ্ছে এবং ভবিষ্যতে হতে পারে, তো এই নেগেটিভ জিনিসগুলোকে কিভাবে কাজে লাগানো উচিত লাইফে সাকসেসের ক্ষেত্রে? সুমন গড়াই এসেছে আমাদের বর্ধমান থেকে, ও এখন এই মুহূর্তে কলকাতা পুলিশে কর্মরত। ঠিক আছে, সুমনকে ওয়েলকাম জানাচ্ছি। এসো সুমন। ও কলকাতায় ডিউটি ছিল, দেখা করতে এসছে। আগে তুমি ক্যামেরায় তাকাও, সবাই তোমাকে দেখুক। এই যে আমাদের সুমন গড়াই, দেখতে পাচ্ছ সবাই। বলো সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান। ঠিক আছে, মিষ্টি নিয়ে এসেছে সুমন, একদম অল্প, একদম অল্প। এটা তুমি পুরো খাও। সুমনের থেকে আমি মিষ্টি খেলাম, আর সুমনকেও মিষ্টি খাওয়ালাম। জল খেয়ে নাও সুমন। তো তুমি কবে মিষ্টি খাওয়াবে বলো? তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কবে মিষ্টি খাওয়াবে? কতদিন টাইম লাগবে? 6 মাস, 1 বছর? কতদিন টাইম লাগবে মিষ্টি খাওয়াতে বলো, লেখো কমেন্ট বক্সে। তুমি কবে আসছো দেখা করতে চাকরি পেয়ে বলো? তোমরাও খাবে, তোমাদের জন্য রাখা আছে। তো সুমন গড়াই ও বর্ধমানে থাকে, এখন কলকাতা পুলিশে জব করছে এবং কলকাতায় পোস্টিং আছে। তো আমি প্রথমে সুমনকে দেব, সুমন কিছু বলুক তোমাদেরকে, বা চলো প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা বিষয়গুলোকে করি। ফার্স্ট আমি সুমনের কাছে জানতে চাইবো যে সুমন আমাদের কোন ব্যাচে ছিল, বলো সুমন। স্যার আমি প্রথমে এমটিএস ব্যাচে ছিলাম, কারণ আমার এমটিএস ছিল না, তাও এমটিএস নিয়েছিলাম যাতে প্রিপারেশনটা একটু হাই হয়। তো প্রথমে আমি এমটিএস ব্যাচটা 6 মাসের ছিল, একটু সিলেবাসটাও বড় ছিল, খুব ভালো সিলেবাস ছিল, যেগুলো আমার প্রয়োজন হয়েছিল খুবই। তো এমটিএসটা আমি শেষ করলাম 6 মাস পরেই, তার মধ্যে আমার জিডির এক্সাম আছে। তো জিডি এক্সামটা দিয়েছিলাম, তার আগে আমি জিডি এক্সাম দিয়েছিলাম কিন্তু পাশ করতে পারিনি। তো এটাই পাশ করে যাই। আর আমার কাছে অপশন হিসাবে ছিল ইংলিশ ভাষায়, কারণ আমি হিন্দি জানতাম না। মানে তখন কিন্তু বাংলায় পরীক্ষা হতো না, তাই তো? সুমন যখন জিডি দিয়েছিল তখন হিন্দি জানতো না, বাংলা ভাষায় পরীক্ষা হতো না, অপশন ছিল ইংলিশ আর হিন্দি। ও ইংলিশ ভাষাতেই কিন্তু পরীক্ষা দিয়েছে এবং প্রথমবারে পাশ করেনি, কিন্তু এমটিএস ব্যাচে ভর্তি হওয়ার পরে যে জিডিটা তুমি দিয়েছিলে সেটাতে কিন্তু এক চান্সে ও পাশ করেছে এবং ভালো মার্কসও পেয়েছিল এসএসসি জিডিতে। বোঝা গেল এমটিএস ব্যাচে ছিল এবং সেখান থেকে পড়াশোনা করে ও এসএসসি জিডি দেয় এবং ভালো মার্কস নিয়ে কিন্তু পাশ করে, কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা হতো না, তখন ইংলিশ ভাষাতে পরীক্ষা দিয়েই ও ভালো স্কোর করে। তারপরে কি হলো? তারপরে স্যার মাঠে যায়, প্রথম মাঠ পাশ করি। তো দুর্ভাগ্যবশত কল্যাণীর যে মাঠটা আমি দিয়েছিলাম সেটা ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে। তো তারপরে 25 দিন পর হঠাৎ করে আমার কাছে সংবাদ আসছে যে মাঠটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমার প্র্যাকটিসও নেই, আমি মাঠে যাই 3 দিন আগে খবর পেয়েছি, সীমানগরে মাঠ হয়েছিল, দ্বিতীয় মাঠ আমি ফেল করে যাই। আর ঠিক তার 3 দিন পরে আমার ছিল কেপির প্রিলিমস পরীক্ষা। আর তার আগে আমি নিয়েছিলাম স্যারের কাছ থেকে ডাব্লিউবিপি এন্ড কেপির ব্যাচ, তো ওটা মোটামুটি করতাম তার সাথে সাথে। তো প্রিলিমস পরীক্ষা আমি পাশ করি, তারপরে মেন্স মাঠ হয়, মাঠেও পাশ করে যাই। মেন্স পরীক্ষার জন্য স্যারের এই ডাব্লিউবিপি কেপি ব্যাচটাও দেখতে থাকি, তার সঙ্গে সঙ্গে ভালোভাবে পড়াশোনা করি এবং তারপরে মানে ফাইনাল পরীক্ষা পাশ করি, পাশ করার পর ইন্টারভিউ, দেন জব। এই জায়গাটা তোমরা বুঝতে পারলে, মানে ওর কিন্তু এসএসসি জিডিতেই হয়ে যেত, এসএসসি জিডিতে পাশ করলো, পাশ করার পরে মাঠ হলো, মাঠেও পাশ করলো, কিন্তু মানে ওর এমন দুর্ভাগ্য কিছুদিন পরে ওর কাছে খবর এলো কি মাঠটা ক্যান্সেল হয়ে গেছে, মানে আবার মাঠ দিতে হবে। এবং মাঠ কবে? হাতে মাত্র সময় 3 থেকে 4 দিন। ওই থেকে কিন্তু মাঠ পাশ করে গেছে, ও জানে আমি মাঠ পাশ করে গেছি, এরপরে আমার মেডিকেল হবে, ও আশায় আছে আমি চাকরি পেয়ে যাবো। ঠিক আছে, ও ভেবেছে আমি চাকরি পেয়ে যাবো, আমার স্কোরও ভালো, আমি মাঠ পাশ করে এসেছি, কনফিডেন্স পুরো। হঠাৎ করে যদি এমন খবর আসে যে আমার মাঠ ক্যান্সেল হয়ে গেছে, আবার মাঠ দিতে হবে, হাতে সময় মাত্র 3 থেকে 4 দিন, মাত্র 3 দিন সময়, তখন ওর প্র্যাকটিসও নেই, জিডিতে 5 কিলোমিটার দৌড়াতে হয়, ওর হঠাৎ করে মাথায় বাজ পড়েছে এবং তখন সামনে আবার ঠিক ওই মাঠের পরেই কলকাতা পুলিশের পরীক্ষা ছিল। ও তখন কলকাতা পুলিশের জন্য খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছে, ওর ফোকাস পুরো কলকাতা পুলিশে চলে গেছে, ভালো করে পড়াশোনা করছে। ও যখন নেক্সট মাঠ দিল তখন কিন্তু ও পাস করতে পারলো না, কারণ প্র্যাকটিস ছিল না।
ও প্র্যাকটিস করারই সুযোগ পায়নি। হঠাৎ করে 3 দিন আগে খবর আসলে তুমি বলো 5 কিলোমিটার, এবং টাইমটা ছিল রোদের সময়। রোদের সময় ছিল, আর মাঠটা দেরিতে হয়েছিল, প্রায় 11টা বেজে গেছিল, আর শরীরটা একটু খারাপ ছিল। তারপরে প্র্যাকটিস ছিল না, প্র্যাকটিস তো ছিলই না, একদমই ছিল না প্র্যাকটিস। যার কারণে দ্বিতীয়বার মাঠ হলো, ফালতু ফালতু সেই মাঠটা কিন্তু পাস করতে পারলো না এবং এসএসসি জিডিটা হলো না। কিন্তু সুমনের মেন যে চেষ্টা ছিল, ঠিক আছে আমি পড়াশোনা চালিয়ে যাব, আমাদের এসএসসি এমটিএস ব্যাচে ছিল, তারপরে কিন্তু ডব্লিউবিপি কেপির যে ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ এখনো ওর কাছে আছে, এখনো ও ক্লাস করে, এখনো ক্লাস করি স্যার, কারণ পরবর্তী এক্সাম দেওয়ার জন্য পরবর্তী এসআই এর জন্য টার্গেট করছে। তো ডব্লিউবিপি কেপিতে ছিল, ও কিন্তু কেপিতে ভালো করে ফোকাস করে এবং কেপিতে কিন্তু ওর হয়ে যায়, ঠিক আছে কেপিতে কিন্তু ওর হয়ে যায়। তো এসএসসি জিডি হয়নি, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু কেপিতে ওর হয়ে গেছে। 23-এ কিন্তু চাকরি ও জয়েন করেছে, 23-এ জয়েন করেছে। ওর সঙ্গে আমার ভিডিও কলেও আগে কথা হয়েছে, ফোনেও কথা হয়, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও কথাবার্তা হয়। তো আসবো করে অনেকদিন সময় পাইনি, মাঝে ট্রেনিং ছিল ওর, ট্রেনিং সেন্টারে স্যার আটকে গেছিলাম, ট্রেনিং সেন্টারে আটকে গেছে, আসতে পারিনি। তো এখন সুযোগ পেয়েছে, হঠাৎ করে চলে এসছে, ঠিক আছে। তো নেক্সট যে প্রশ্নটা করব সুমনের কাছে তোমাদের তরফ থেকে, যে এসএসসি জিডি ব্যাচ বল, মানে তোমার এসএসসি জিডি কেন বলছি, ডব্লিউপি কেপি যে ব্যাচটা আছে, এবং বা এসএসসি এমটিএস ব্যাচে তুমি যখন ছিলে, তোমাকে পাস করতে এই ব্যাচ, মানে দুটো ব্যাচের কথাই বলছি, এমটিএস ব্যাচ হোক কি ডব্লিউপি কেপির ব্যাচ হোক, তোমাকে কতটা হেল্প করেছে, বা তোমার যে প্রবলেমটা আগে ছিল সেই প্রবলেমটা সলভ করতে বা চাকরি পেতে কিভাবে হেল্প করেছে যদি একটু বলো। প্রথমে আমি সুবিধা স্যারের বই করতাম, তো প্র্যাকটিস করতে করতে অনেক অঙ্ক আটকে যেত, স্কিপ করতে হতো, কোনো কিছু সলিউশন থেকে করতাম। তো তারপরে কি, যখন সলিউশন থেকে করতাম তখন সেগুলো সেই সঠিক যে পদ্ধতি সেটা আমার মধ্যে আসতো না। তো পরবর্তীতে আমি করতে গিয়ে আবার সেগুলো ভুলে যেতাম। তো তারপরে এমটিএস কোর্সটা করার পরে ম্যাথ যখন ফুল আমার শেষ হয়ে যায়, এমটিএস কোর্সটা মানে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার পরে মানে বুঝতে পারি যে আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, মানে আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছি। মানে যে কোনো অঙ্ক দেখলে এই অঙ্কটা হবে না, এই অঙ্কটা যদি এই পদ্ধতিতে নাই তাহলে অঙ্ক ভুল আছে, মানে এরকম কনফিডেন্স চলে এসেছিল আমার মধ্যে। তো তারপরে আমি যখনই বললাম জিডিতে বসি, সালসাতে পাস করে যাই এক চান্সে, বুঝতেও পারিনি যে আমি জিডি পাস করে যাব, মানে আগে পাস করিনি, বসেছিলাম, মানে ভাবতেও পারোনি পাস করে যাবো। তারপরে সুবিদাস বইয়ের স্যার, মানে সুবিদাস স্যারের বই আমি করে ফেলেছিলাম, কোনো অসুবিধা হয়নি, খুব কম অসুবিধা যেগুলো হতে থাকে, খুবই কম, মানে প্রায় সুবিদাস আমার কয়েকবার মানে 10 থেকে 15 বার শেষ হয়ে গেছে। মানে ব্যাচ কমপ্লিট করার পরে কেউ যদি সুবিধাস নেয়, সে আরামসে সুবিধাস নিজেই সলভ করতে পারবে। আর একটা ভালো জিনিস স্যার কি, মানে আমাদের যে কোর্সটা ছিল ওটা অতিরিক্ত কিছু নেই, যা আছে প্রিভিয়াস ইয়ার প্রয়োজনীয় জিনিস, যেটা মানে একটা স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্টদের জন্য অনেকই ভালো, মানে বেশি করতে হবে না। একটা ছেলে কি নর্মাল স্টুডেন্ট অতিরিক্ত মনে রাখতে পারবে না, কত তো সেই পড়বে, ক্ষেত্রে মাথায় রাখারও কত রাখবে, হ্যাঁ, আর আমাদের বোঝানোর ট্রিক, তো এগুলো নর্মাল ছেলের জন্য অনেকই উপকারী। আমি চাই যে তাই এরকম আরো ভালো ভালো কোর্স আমরা লঞ্চ করুন, যাতে পরবর্তী পরীক্ষার্থী আরো উপকার পায়। এখন যারা ব্যাচে ভর্তি আছে, যারা ক্লাস করছে, হ্যাঁ, তাদেরকে তুমি কি গাইড করবে, কিভাবে পড়াশোনা করা উচিত, তুমি কিভাবে গাইড করবে? ওরা যদি সিরিয়াসলি করে চাকরি পাবে কি পাবে না, কি মনে হচ্ছে ওদেরকে একটু বলো প্রত্যেককে। সিরিয়াসলি করলে তো স্যার পাওয়া যাবে, কারণ এভরিথিং ইজ পসিবল, আমরা সবাই জানি। চেষ্টা রাখতে হবে আর জেদ রাখতে হবে যে আমি এটা করবো, এটাই আমার প্রথম লক্ষ্য, এছাড়া আমার অন্য কোনো লক্ষ্য নেই। তো জব আরামসে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে গাইড অবশ্যই ফলো করা উচিত নতুনদের জন্য। আর পড়াশোনা স্যার আমি যেমনটা করেছি, প্রথমে আমি চেষ্টা করেছি পুরোপুরি ভাবে সিলেবাস শেষ করা, মানে একটা সিলেবাসকে টার্গেট করেছি, সেইটাকে যেমন করে শেষ করা, মানে এমন না যে কিছুটা করে আমার হচ্ছে না বা এরকম, আমি শেষ করেছি, কোনোভাবে খারাপ ভাবে হোক বা ভালোভাবে হোক আমি শেষ করেছি। শেষ করার পরে আমার মূল মন্ত্র ছিল রিভিশন, যেটাকে বারবার করতে হতো, কারণ ওটাই আমাকে চাকরি পেতে অনেক মানে হেল্প করেছে। মানে করে গেলাম একদিক থেকে, যদি ভুলে যাই তো আলটিমেটলি কোনো লাভ নেই। না, ওইটা ভাবলাম না যে আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ ভুলবো তো বটেই, রিভিশন করতে হবে, রিভিশন করলে তাহলে আমার মানে মানে কি হয়, করে যায় রিভিশন করে না। রিভিশন না করলে স্যার হবে না। আমি প্রচুর রিভিশন করেছি। রিভিশন কিন্তু মাস্ট, রিভিশন করলেই তাহলে মাথায় থাকবে, রিভিশন না করলে তুমি একদিক থেকে করবে, একদিক থেকে ভুলে যাবে। এই জন্য রিভিশন মাস্ট, এবং পরীক্ষার আগে প্রচুর পরিমাণে মক টেস্ট, হ্যাঁ মক টেস্ট স্যার দিতে হবে, যেটা স্যার এখান থেকে পেয়ে যাবেন। আর প্রথমত অনেক সময় থেকে পড়তে ইচ্ছা করেন, এটা সবারই হয়, আমারও হতো। তখন কি হতো যে স্যারের যে ভিডিওগুলো আছে আমি চালিয়ে দিয়ে শুনতাম, পড়তে ইচ্ছা করছে না, যাক ভিডিওগুলো দেখি, একটা ম্যাথের দেখলাম বা জিকে দেখলাম বা রিজনিং বা ইংলিশ যে কোনো দেখতাম, ভালো লাগতো। ওখান থেকেও আমার কি মানে টাইমটা পড়াশোনার প্রতিই যেত, ফ্রি টাইমটা আমার পড়াশোনার প্রতিই যেত, যে ভালো লাগছে না, যে ঠিক আছে খাতা পেন ধরলাম না, স্যারের ভিডিওগুলো দেখি, এখান থেকে আমি একটা ভালো টাইমটা মানে স্পেন্ড করতে হলো পড়াশোনার প্রতি। একদম। সুমনকে আমরা নেক্সট যে কোশ্চেনটা আমি করতে চাইবো, অলরেডি তো ব্যাচে প্রচুর ছাত্রছাত্রী ক্লাস করছে, ওরা দেখছে, ধরো যারা নতুন ভর্তি হবে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? এবং তার সঙ্গে সঙ্গে যারা ধরো অঙ্কে খুব কাঁচা, ফার্স্ট এই কোশ্চেনটা আমি তোমাকে করবো, অনেকে আছে যারা অঙ্কে খুবই কাঁচা, একদম জিরো লেভেলে আছে, শুরু করছে, মাধ্যমিকে কোনো রকম ভাবে পাস করেছে,
তো তোমার কি মনে হয় যদি সে অঙ্কের ব্যাচে ভর্তি হয় বা পুলিশের ব্যাচে ভর্তি হয়, যে ব্যাচে ভর্তি হোক না কেন, তুমি দেখেছো যে ম্যাথটাকে একদম বেসিক থেকে করানো হয়, তো কেউ যদি একদম নতুন অঙ্কে খুব কাছে সে যদি ব্যাচে ভর্তি হয়, তো কি মনে হচ্ছে সে অঙ্কে কতদিনের মধ্যে তৈরি হতে পারবে, বা সে অঙ্কে কনফিডেন্স পাবে কি পাবে না, বা তাকে চাকরি পেতে অঙ্কটা হেল্প করবে কিভাবে, তুমি যদি একটু বলো। প্রথমত আমি তো খুব একটা অঙ্ক ভালো পারতাম না, যাই হোক। তো আপনাদের যে ক্লাসগুলো আছে প্রথমত সেগুলো বেসিক থেকে শুরু হচ্ছে। যদি কোনো ছেলে মনে করে যে আমি পুরো কোর্সটাকে শেষ করতে পারবো, সে আরামসে ম্যাথে অনেক অনেক মানে জ্ঞান লাভ করবে। কারণ কোনো যদি মনে করে যে আমি করতে করতে 2-4টা স্কিপ করে পরের চ্যাপ্টার থেকে গেলাম, সেটা যদি না করে সম্পূর্ণটা প্রথম থেকে শেষ করে স্কিপ না করে আরামসে শিখতে পারবে। আর তাকে ধরো একদম কেউ খুব কাছে, কি মনে হচ্ছে রেগুলার ক্লাস করে কতদিনের মধ্যে, ধরো একদম কনফিডেন্স লো, জিরো, যে আমার দ্বারা মনে হয় হবে না, আমি মনে হয় চাকরি পাবো না, আমার দ্বারা মনে হয় অঙ্ক হবে না, কোথাও অফলাইন ব্যাচে ভর্তি হচ্ছে, অন্য কেউ পারছে, ও কিছুই বুঝতে পারছে না, লজ্জায় বলতেও পারছে না, বাড়ি চলে আসছে। সে যদি ব্যাচে ভর্তি হয়, ধরো ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলো, বা এমটিএস তোমার হচ্ছে জিডি ব্যাচে ভর্তি হলো, বা পুলিশের ব্যাচে ভর্তি হলো, তুমি যেহেতু পুলিশটাকে আমি টার্গেট করছি, তো সে কতদিনের মধ্যে এটা ফিল করবে যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আমি পারবো, বা কতদিনের মধ্যে কনফিডেন্স পাবে বলে তোমার মনে হয়? কোর্সটা শেষ করতে যা টাইম লাগবে সেই একটা টাইম, আর তার সাথে সাথে কোনো একটা চ্যাপ্টার, আমি বলছি ধরুন একটা চ্যাপ্টার করতে তার 15 দিন লাগলো, তো মানে কোনো নর্মাল ছেলে যদি এটা করে 15 দিন পর সে হ্যাপি ফিল করবে। কারণ আমি এটা জানতে চাইছি, ধরো আজকে ভর্তি হয়েছে, আমি খুব কাঁচা, আমি কতদিনের মধ্যে একটা হয় না যে ভালো লাগা, একটা কনফিডেন্স, কতদিনের মধ্যে আসা শুরু করবে বলে তোমার মনে হয়? যদি একটা চ্যাপ্টার দিক থেকে যায় তাহলে 15 দিনের মধ্যে সে বুঝতে পারবে যে মানে পরবর্তী যে ম্যাথ গুলো করবে ওই চ্যাপ্টারের, সে নিজে নিজে পারবে, সে আনন্দ অনুভব করবে, যেটা আমি করেছি এক সময়, যে হ্যাঁ আমি পারছি, এখন আমি পারবো এবার। এই যে কনফিডেন্স, অনেকের মধ্যে না কনফিডেন্সটা নেই, আমি চাইছি যে কনফিডেন্সটা সঙ্গে সঙ্গে যাতে পায়। তো তোমার কথা অনুযায়ী 10-15 দিন ক্লাস করলেই সে কনফিডেন্স পাবে যে হ্যাঁ এই ব্যাচে আমি সঠিক জায়গায় ভর্তি হয়েছি, যদি সিরিয়াসলি এখান থেকে করি তাহলে অবশ্যই আমার চাকরি পেতে সুবিধা হবে, এবং আমি অঙ্কে যে আমার কাঁচার যে ব্যাপারটা, আমি যে অঙ্কে দুর্বল সেই জায়গাটা কিন্তু কাটবে। ঠিক আছে, রানিং নিয়ে বলছে একটু অনেকে, সুমনকে আমি চাইবো যে রানিং নিয়ে কয়েকটা কথা একটু বলো, অনেকে চাইছে রানিং নিয়ে কিছু বলতে। রানেরটা স্যার আমি প্রথম থেকেই ভালো ছিলাম, কারণ রান আমি 12 ক্লাস দেওয়ার পর থেকেই মাঠে যাওয়া আসা করতাম, তখন আমি চাকরির জন্য অত ভাবতাম না, তাও মাঠ যেতাম, মানে মাঠের প্রতি অলরেডি একটা ভালোবাসা ছিল, মাঠে যেতাম প্রথম থেকেই ছিল। আর মাঠ এমনি জিডির মাঠ হলে খুব 2-3 মাস হয়ে গেলে প্র্যাকটিস করলে, নিয়মিত প্র্যাকটিস করলেই পাস করা যাবে। আর পুলিশ তো আরামসে হয়ে যাবে, মাস আগে থাকতে প্র্যাকটিস করলেও পাস করা যাবে। এবার যারা দুর্বল তাদের জন্য অবশ্যই কঠিন, আমার কাছে একটু সহজ লাগে। দুর্বল, তুমি আগে করে মাঠে যেতে, টুকটাক খেলাধুলার মধ্যে ছিলে, খেলাধুলার মধ্যে স্কুলেও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম, খেলাধুলায় আমি ভালো ছিলাম, কিন্তু জিডির মাঠটা যেটা ফেল করলাম, ওটা শরীরও একটু খারাপ ছিল আর পড়াশোনার চাপ ছিল বলে আমি মাঠেই যাইনি, একদমই মাঠে যাইনি। অনেকের এই প্রশ্নটা থাকবে যে স্যার কতক্ষণ করে পড়াশোনা করা উচিত, অনেকে জিজ্ঞাসা করে, তো তোমার কাছে প্রশ্নটা করছি যে তুমি কতক্ষণ করে পড়তে, বা মোটামুটি ধরো কেউ টার্গেট নিচ্ছে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমি পুলিশের চাকরি লাগাবো, সেটা জিডি হোক কি ডব্লিউপি হোক কি কেপি হোক কি আরপিএফ হোক, আমাদের এই ব্যাচে ভর্তি হওয়ার পর কতদিন সিরিয়াসলি পড়াশোনা করলে, ব্যাচ কমপ্লিট তোর যে টাইম সেটা তো লাগছেই, তো একদম যারা শুরুয়াত করছে কতদিন সময় দিলে একদম পুরো সিলেবাস কমপ্লিট করে খুব আরামসে চাকরি পাওয়া সম্ভব বলে তোমার মনে হয়? যারা একদম নিউ কামার, যারা একদম নতুন ভর্তি হচ্ছে, কতদিন টাইম লাগে একটা চাকরি পেতে বলে তোমার মনে হয়? যদি নর্মাল স্টুডেন্ট হয় তাহলে স্যার 1 থেকে 1.5 বছরের মধ্যে আরামসে পেয়ে যাবে, যদি ভালোভাবে পড়াশোনা করে। আর ভালো স্টুডেন্ট হলে তো আরো তাড়াতাড়ি পেয়ে যাবে। 6 মাস যথেষ্ট? 6 মাস যথেষ্ট স্যার, কারণ একটা কোর্স আমাদের কোর্স করতে হয়তো 3-4 মাসে হয়তো শেষ হয়ে যায় পুরো সাবজেক্ট, তারপর একটু প্র্যাকটিস 6 মাস আরামসে। 3 মাসের জায়গায় 6 মাস লাগুক, আস্তে আস্তে করুক, তারপর রিভিশন করুক ভালো করে। হ্যাঁ। তুমি রিভিশন কিভাবে করতে, ধরো ক্লাস করার সঙ্গে সঙ্গে রিভিশন কিভাবে করতে? রিভিশন বলতে স্যার আমি সুবিদাস, তার সঙ্গে সুবিদাসের জানা মানে সব রকম বই ছিল আমার, তো সেগুলোই প্র্যাকটিস করতাম। আর প্রয়োজনীয় জিনিসগুলো করতাম সবসময়, যে একই জিনিস জানা জিনিস বারবার করতাম এমন না। হয়তো সুবিদাসের কোনো একটা ম্যাথ করছি বা লাভ ক্ষতি করছি, তো লাভ করে দেখা গেলাম আমি যখন আমি করে গেলাম, দেখা গেলো করতে করতে 40টা অঙ্কের মধ্যে আমার 10টা অঙ্ক একটু মানে আটকে গেছিল, ওই 10টাকে আমি স্টার করে দিলাম। পরবর্তীতে যখন আমি প্র্যাকটিসে যাই ওই 10টাকেই করি, তারপরে অনেক কদিন চলে যাওয়ার পর আবার পুরো সাবজেক্টটা আরেকবার শেষ করি, পুরোটাকে একবার। মানে আমি টাইমটাকে স্মার্ট ভাবে করার চেষ্টা করতাম, টাইমটা যেটা নষ্ট না হয়। যেটা পারবো সেটাতে সময় নষ্ট না করে, যেটা আমি পারবো না, যেটাতে আমি উইক, তাতে বেশি করে সময় দেওয়া, যাতে আমি অল্প টাইমে বেশি স্কোর করতে পারি, বেশি রেজাল্টের কাছে এগোতে পারি। মক টেস্ট একদম প্রথমের দিকে দেওয়া উচিত নাকি সিলেবাস শেষ করার পর দেওয়া উচিত? আর মক টেস্ট কিভাবে দেওয়া উচিত পরীক্ষার আগে? মক টেস্ট স্যার প্রথমে একবার কোর্সটাকে কমপ্লিট করে নেওয়া ভালো, তারপরে আমি যখন আমার সিলেবাস যদি শেষ হয়ে যায় তখন মক টেস্টে বসে গেলাম। এটা একটা পয়েন্ট আমি মাঝখানে বলবো, অনেকে কি করে প্রথমে মক টেস্ট দিতে যাও, প্রথমে মক টেস্ট দেওয়া বোকামো। আমার সিলেবাসই কমপ্লিট হলো না, আমি কিছু জানি না, আমি মক টেস্ট দিতে গেলাম, মক টেস্ট দিলে কিন্তু ফালতু মোটিভেশন নষ্ট হবে, মনে হবে যেন আমার দ্বারা হবে না, আমি পারবো না। প্রথমে মক টেস্টে হাতই দেবো না, প্রথমে আমরা মক টেস্টে হাতই দেবো না, আমি সিলেবাস কমপ্লিট করবো,
মক টেস্ট দেবো, তারপরে বলো। হ্যাঁ, তারপরে যদি হয়ে যাওয়ার পরে যখন আমি মক টেস্ট দেওয়া শুরু করবো তখনও আমার কম নাম্বার উঠবে, কারণ আমার রিভিশন নেই। আর রিভিশনই হচ্ছে সবকিছু, কারণ আমি করতে গেলাম হ্যাঁ এই পদ্ধতিতে হবে হবে করে টাইম লেগে যাবে যে কোনো জিনিসে। তো যদি রিভিশন হয়ে যায় দুবার, তারপর থেকে আমার নাম্বার এভারেজ চলে আসবে। হ্যাঁ। মক টেস্টটা তোমরা কি করবে, সিলেবাস কমপ্লিটের পর মক টেস্ট দিলে তুমি দেখবে যে স্কোর কম আসছে। শুধু স্কোর কম আসলো আবার মক টেস্ট দিলাম তা না, স্কোর কেন কম আসছে এটা খুব জরুরি, কোথায় কম আসছে। মানে আমি যখন একটা মক টেস্ট দিলাম তখন আমি দেখলাম যে আমার কোনগুলো হয়নি, কোনগুলো পারিনি, কোনটায় আটকে গেছিল, কোনটায় টাইম বেশি লেগেছিল, সেগুলোকে আমাকে নোট করতে হবে। যেগুলো জিকে 20-র মধ্যে আমার 10টা হয়নি, সেই 10টা কোন জায়গা থেকে হয়নি, সেই 10টা কোন কোন টপিকে হয়নি বা কোন জায়গা থেকে হয়নি, হিস্ট্রি থেকে হয়নি নাকি জিওগ্রাফি থেকে হয়নি নাকি আমার স্ট্যাটিক থেকে গন্ডগোল আছে। ম্যাথের আমার ধরো 10টা কোশ্চেন হলো না, উইক পয়েন্ট আমাকে খুঁজে বার করতে হবে। ম্যাথের 10টা কোশ্চেন হলো না, তো ম্যাথের এই 10টা কোশ্চেন কোন কোন অধ্যায় থেকে হয়নি, পার্সেন্টেজে আমার গন্ডগোল আছে, চক্রবৃদ্ধি সুদে আমার গন্ডগোল আছে, ডিভিজিবিলিটিতে আমার গন্ডগোল আছে, সিম্পলিফিকেশনে আমার গন্ডগোল আছে, এই 4-5টা অধ্যায় দেখা যাচ্ছে আমার গন্ডগোল আছে, এই অধ্যায়ের অঙ্কগুলো আমি পারিনি, তাহলে সেই জায়গাগুলো মার্ক করলাম। মার্ক করেই কি এবার মক টেস্ট দেবো আবার না, মার্ক করেই মক টেস্ট না, মার্ক করে এবার কি করবো, সেগুলোকে আমাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে। তার যে আমার গন্ডগোল কোথায় আমি দেখলাম বুঝে গেলাম, তারপরে আমাকে ফার্স্ট কাজ এবার কি সেই জায়গাটাকে আবার ঠিক করা, অবশ্যই যে আমার কোথায় গন্ডগোল হচ্ছে, কেন গন্ডগোল হচ্ছে। সাপোজ আমার পার্সেন্টেজের অঙ্ক ভুল হচ্ছে বারবার, সাপোজ আমার চক্রবৃদ্ধি সুদ ম্যাথে সেরকম আসে না, আমাদের পুলিশে ধরো সরল সুদের অঙ্কই আমার গন্ডগোল হচ্ছে, তো আমি কি করব, সেটাকে আবার রিভিশন করব। অবশ্যই স্যার। সেটাকে রিভিশন করার পরে আমি আবার মক টেস্ট দেবো, দেখবো অটোমেটিকলি তুমি আগের মক টেস্টে যে অঙ্কটা পারোনি নেক্সট মক টেস্টে কিন্তু সেই অধ্যায়ের অঙ্ক তুমি পারবে, তোমার মধ্যে কনফিডেন্স আসবে, দেখা যাচ্ছে নাম্বার আগে যা এসেছিল তার থেকে আমার 3-4-5 বাড়লো, কনফিডেন্স ছিল। আস্তে আস্তে আবার তুমি করবে, আবার জায়গাগুলোকে মার্ক করবে, আবার কোথায় কোথায় গন্ডগোল হলো দেখি প্রত্যেকটা সাবজেক্টে, সেই জায়গাগুলোকে আবার চেক করো, আবার মক টেস্ট দাও। এইভাবে এমন করতে 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 তুমি ছাঁকছো যে তোমার কি কি গন্ডগোল আছে, প্রত্যেকটা গন্ডগোল বারবার আইডেন্টিফাই করছো এবং সেই জায়গাগুলোকে কাজ করে আবার মক টেস্ট দিচ্ছ। এমন করতে 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 তুমি দেখবে একটা টাইমে তোমার কোনো আর গন্ডগোল নেই, তুমি মক টেস্টে খুব ভালো স্কোর করছো, এবং তার সঙ্গে সঙ্গে কিছুদিন পর পর ফুল রিভিশন খুব জরুরি। 10 দিন 15 দিন পর পর পারলে সপ্তাহে একবার করে যদি পারো, একবার বা 15 দিন অন্তর অন্তর পুরোটা রিভিশন করো, পুরো জিনিসটা একবার রিভিশন করো, এবং সেখানে যেটা তুমি জানো সেটাকে রানিং বেরো, যেটা তোমার একটু কমজোরি মনে হচ্ছে সেখানে তুমি সময় বেশি দাও, একটু টাইম দাও, মানে নিজেকে কিন্তু বুদ্ধি লাগাতে হবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন তোমরা প্রচুর করো, যদি এই প্রশ্নটা কিন্তু বোকা বোকা একটা প্রশ্ন, যে স্যার দিনে কতক্ষণ পড়া উচিত। দিনে কতক্ষণ পড়া উচিত নির্ভর করবে তোমার লেভেল কি, যে ভালো নিয়ে আমি চাই মানে একবার যদি চ্যাপ্টার মানে পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় তারপরে তুমি রুটিন করো, যে হ্যাঁ রুটিনে সবসময় 4টে সাবজেক্টকে রাখতেই হবে। ভেরি গুড। 4টে সাবজেক্টকে যে স্যার আমি এইভাবে করলাম তাহলে আমার 15 দিনে একটা ভাবলাম যে 15 দিনে এই সিলেবাসটা শেষ করবো, সেইভাবে আমি 4টে সাবজেক্টকে করে রাখলাম। সেই 4টে সাবজেক্ট যদি আমার 6 ঘন্টায় শেষ হয়ে যায় ভালো, 8 ঘন্টায় হলো, মানে সেই 4টে সাবজেক্ট ডেলি করতেই হবে একদম। হ্যাঁ, যাতে আমরা 2 ঘন্টা হয়ে গেলে ভালো। নিজের রুটিন নিজে তৈরি করো, তুমি জানো তোমার কোন সাবজেক্টে গন্ডগোল, তুমি জানো কোন সাবজেক্ট তোমার বেশি করা দরকার, তুমি জানো কোন সাবজেক্টে তোমার স্ট্রং, কোন সাবজেক্ট তোমার উইক। ঠিক আছে, ধরো আমার ম্যাথে আমি কাঁচা, সারাদিনে ধরো আমি যদি 6 ঘন্টা পড়াশোনা করি, তা ম্যাথে আমি কাঁচা, সবাইকে সমান দেওয়ার দরকার নেই, আমি যেটাতে কাঁচা সে ম্যাথকে আমি 3 ঘন্টা দিয়ে দিলাম, বাকি সাবজেক্টগুলোকে আমি 3 ঘন্টা দেবো। এইভাবে তোমাকে করতে হবে, কিন্তু যে সাবজেক্টে কাঁচা তাকে সময় বেশি দাও, যে সাবজেক্টে তুমি ভালো তাকে একটু কম দাও, কিন্তু ব্যালেন্স করে পড়াশোনা করতে হবে, সব সাবজেক্টগুলোকেই পড়তে হবে। আর চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ নয়, চাকরি পাওয়ার ক্ষেত্রে 4টে সাবজেক্টই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চাকরি পেতে গেলে সব সাবজেক্টে আমাকে ভালো হতে হবে, ওভারঅল আমাকে ভালো স্কোর করতে হবে, তাহলেই কিন্তু আমি চাকরি পাবো, একটা সাবজেক্টে ভালো হলে কিন্তু হবে না। ঠিক আছে, একজন লিখেছে স্যার নতুন চ্যাপ্টারে অঙ্ক করতে গিয়ে আমি আগের চ্যাপ্টার গুলো ভুলে যাই, সলিউশন তুমি কি বলবে, আবির বলছে। আগের চ্যাপ্টার ভুলে গেছো, তোমাকে সেদিন এখন ভাবতে হবে না, তুমি করতে থাকো, কারণ তুমি যখন রিভিশনে আসবে তখনও তুমি করার পর আবার কিছু ভুলবে। মানুষের মস্তিষ্ক এরকমই, 100 নিলে সবই মানে 70% চলে গেলে 30% থাকে, এটা সবারই হয়। একটা ভালো স্টুডেন্ট যে ভাবে আমি কম, আমি পারছি না, বাট এটা না, আমারও এরকম হয়েছে অনেক, যে হ্যাঁ ভুলে গেছে ঠিক আছে বাদ দাও, কারণ আমি ওটা যদি আবার করতে যাই তুমি নতুন আর এগোতে পারবে না, মানে তুমি ওইখানেই থেমে যাবে। তুমি পেছনে যেগুলো ভুলে গেছো ভুলে যেতে দাও, তুমি এগিয়ে যাও, আবার আসবে। তুমি তো এগিয়ে গিয়ে আসবে না তা তো না, তোমাকে তো আসতেই হবে। তোমার তো সিলেবাস একটা আছে, যে একটা সিলেবাস তুমি এতটা সিলেবাস করেছো, সেই সিলেবাসটাকে থাক করে আবার তোমাকে শেষ করতে হবে। তুমি ভুলে যাবে আবার আসবে, ভুলে যাবে আর আসবে, এই আস্তে আস্তে প্রায় 4-5 বার রিভিশনের পর দেখবে তুমি কিছুই বলোনি। আরেকটা জিনিস মনে অনেকে করে, খামচি করে, মানে কোনোটাই ভালো করে কমপ্লিট করে না। এটা প্রচুর ছাত্রছাত্রীর একটা প্রবণতা আছে, কমপ্লিট করে না। ধরো ব্যাচে ভর্তি হলো, কয়েকটা ক্লাস করলো, তারপরে মাঝখানে গ্যাপ করে দিল, এই একটা বই কিনলো, কয়েকটা অঙ্ক করলো, বইটা কমপ্লিট করলো না। তো তোমার কি মনে হয় যে কোনো জিনিস নিয়ে সেটাকে শুধু কমপ্লিট না বারবার সেটাকে কমপ্লিট করা কতটা জরুরি?
প্রথমত কোনো জিনিস করতে গেলে একটু তো কষ্ট হবে, মানে শক্ত লাগবে। তো সেক্ষেত্রে পুরোটাকে একবার যেমন করে হোক শেষ করতে হবে, যতই কঠিন হোক। আমার মতে আমিও ওরকম, আমারও ওরকম হয়েছে, নিজের সাথে হয়েছে এরকম যে পারছি না, ছেড়ে দিলাম, পরের দিন ধরেছি, আবার ছেড়ে দিতাম, এরকম করেছি। তো তারপরে যখন আমি নিজের ইচ্ছা মতো শেষ করে গেছি, ভুলে গেছি কি করেছি, আমি অত ভাবতাম না যে আমি পড়ছি, আমার কিছু মনে রাখার দরকার না, আমি পড়বো, এরকম ভাবতাম যে আমার কিছু জানার দরকার না, আমি পড়ে শেষ করবো। ব্যাস শেষ করার পরে যখন আমি 2 বা 3 বার রিভিশনের পরে আমি তো শিখে, মানে আমি নিজে চেঞ্জ হয়ে গেছি, বুঝতে অটোমেটিকলি বোঝাই যাবে না, চেঞ্জ হয়ে যাবে, এটা হতেই হবে। আর একটা জিনিস কি বলতো, এই হচ্ছে না, এই কি হবে, এটা ভাবলে কোনোদিন হবে না, তোমাকে করে যেতে হবে। যখন তুমি ছোটবেলায় সাইকেল চালানো শিখেছিলে, প্রথম দিনই ভেবেছো আমাকে প্রথম দিনই সাইকেল চালাতে হবে, আমি যদি এখন মনে করি যে সাঁতার কাটবো, একদিনই সাঁতার কাটা শিখে যাবে। চেষ্টা করতে করতে তুমি নিজের অজান্তেই দেখবে এমন পোক্ত হয়ে যাবে। প্রথমে সাইকেল তোমার হাত নড়বড় করতো ভয় পেতে, এখন তুমি ভিড়ের মধ্যেও কাটিয়ে চলে যাও। অঙ্কটাও ঠিক তাই, প্রত্যেকটা সাবজেক্টই তাই, প্রথমে কঠিন লাগবে, কিন্তু তোমাকে চালাতে থাকতে হবে, সাইকেলের মতন প্র্যাকটিস করতে হবে। রেগুলার তুমি প্র্যাকটিস করতে 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 তুমি সাইকেল চালানো, বাইক চালানো এমন শিখে যাবে, তুমি ভিড়ের মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে, এবং তোমার নিজের অজান্তে সেই জিনিসটা ঘটবে। যেভাবে তুমি সাইকেল চালানো শিখেছো, যেভাবে তুমি বাইক চালানো শিখেছো, যেভাবে তুমি সাঁতার শিখেছো, তোমার নিজের অজান্তে হবে এই অঙ্ক বলো, রিজনিং বলো, যে কোনো সাবজেক্ট বলো, নিজের অজান্তেই তুমি তৈরি হয়ে যাবে, কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। সুমন যে জিনিসটা বললো যে করে যাও, তারপরে দেখো একটা জিনিস হতে পারে তুমি পুরো সিলেবাস কমপ্লিট করো, তারপরে ঝেড়ে 3-4 বার করে রিভিশন করো। ব্যাচে যে জিনিসগুলো হচ্ছে সেটাকে বারবার রিভিশন করো। ব্যাচে এতগুলো অঙ্ক স্যার করিয়ে দিল, তোমার ভেতরে এমন কনফিডেন্স থাকা চাই, স্যার যত অঙ্ক করিয়েছে এতগুলো অধ্যায় থেকে যে কোনো অঙ্ক আমাকে দিক, বা এই স্যার যা যা টাইপ করিয়েছে তার থেকে যে কোনো টাইপ দিলে আমি 100% পারবো। যখন এই কনফিডেন্স তোমার মধ্যে চলে আসবে, তুমি আরামসে চাকরি পাবে। আর রিভিশনের ক্ষেত্রে একটা জিনিস করতে পারো, পুরো সিলেবাস টেনে কমপ্লিট করে নিলে, তারপর পুরোটা রিভিশন করা শুরু করলে বারবার এটা একটা করতে পারো। বা সপ্তাহে তুমি একদিন করে এমন রাখো, বা 2 দিন এমন রাখো, তুমি কিছুটা করে শেষ করছো। এই আগের সপ্তাহে আমি যতটা কমপ্লিট করলাম সেটাকে সপ্তাহে একদিন এমন রাখো যেদিনকে পুরো রিভিশন করো, সেদিনকে নতুন জিনিস নয়। রবিবার কোনো ক্লাস আসছে না, ধরো শনিবার কোনো ক্লাস আসছে না, তাহলে শনিবার আর রবিবার আমি রিভিশন করতে পারি। আমি যদি ছুটি নিয়ে নিই তাহলে কিন্তু গন্ডগোল, ঠিক আছে? মাঝখানে গিয়ে গ্যাপ পাবো, সেটাতে কি করতে হবে, আমাকে রিভিশন করতে হবে। পুরোনো জিনিসগুলোকে আমি রিভিশন করলাম, এটাই তো সুযোগ। মাঝখানে 2 দিন সুযোগ পেয়েছি, পুরোনো জিনিসগুলোকে পুরো ভালো করে রিভিশন করে নাও। রিভিশন সিলেবাস কমপ্লিট, রিভিশন সিলেবাস কমপ্লিট, এমন করতে করতে সিলেবাস কমপ্লিট হবে, তারপরে ফুল রিভিশন, তারপরে মক টেস্ট, রিভিশন মক টেস্ট, রিভিশন মক টেস্ট, রিভিশন মক টেস্ট, এমন করতে করতে সাকসেস। একদম একদম স্যার। তার সঙ্গে যখন শেষ হয়ে গেল, দেখা গেল আমার যে টার্গেটটা ছিল আজকের, সেই টার্গেটটা হয়ে গেল, আমি নতুন কিছু শিখলাম। একদম করে যাওয়াটা খুব জরুরি। করতে 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 তোমার মধ্যে কনফিডেন্স আসবে, এবং তুমি নিজে ফিল করবে যে হ্যাঁ আমি খিলাড়ি তৈরি হচ্ছি, এবং তোমার ভেতরে অটোমেটিকলি কনফিডেন্স চলে আসবে যে আমি চাকরি পাবোই। আর একটা জিনিস সুমনকে আবার প্রশ্ন করব যে দেখো প্রত্যেকের অনেকের ছেলেদের লাইফে না একটা জিনিস ঘটে, বেশিরভাগ মেয়েরাও আছো, তো বেশিরভাগ তোমরা ছেলেরা কি হয়, অনেক ছেলে কি হয় লাইফে এমন কিছু মানে পরিস্থিতি আসে যেখানে আমরা ভেঙে পড়ি। হয়তো কাউকে তুমি মন থেকে খুব ভালোবাসো, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে, সে হঠাৎ করে ছেড়ে দিল, ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে, হঠাৎ করে অনেকে কি হয় পুরো ভেঙে পড়ে, অনেকে কি হয় সেই জিনিসটাকে কাজে লাগায়। তো আমি এই জিনিসটা সুমনের থেকে জানতে চাইবো, অনেকের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, হচ্ছে, এবং ভবিষ্যতে হতে পারে, তো এই নেগেটিভ জিনিসগুলোকে কিভাবে কাজে লাগানো উচিত লাইফে সাকসেসের ক্ষেত্রে? নেগেটিভ জিনিস সবার সাথেই হয়, এমন কোনো মানুষ নেই যে হয় না, সবার সাথেই হয় প্রায় এটা। তো ওখান থেকে ভেঙে বললে চলবে না, কারণ তোমার এক্সপিরিয়েন্স তুমি একটু হালকা করে পারলে শেয়ার করো। মানে আমার সাথে হয়েছে অনেক ক্ষেত্রে পার্সোনাল ব্যাপারে। তো আমার যখন মেন পরীক্ষা হচ্ছে তার 2-3 মাস আগে আমার সাথে একটা মানে ঘটে, তো সেক্ষেত্রে আমি ভেঙে পড়িনি। আমি কি করেছি যে আমার সাথে যেটা ঘটেছে সেটাকে জেদ হিসাবে কাজে লাগিয়েছি, যে আমি কিছু একটা করে দেখাবো, এইটা যে এটা হয়েছে এর জন্য আমি কিছু করব, যাতে পরবর্তীতে মানে এটা ফিল করি যে ওইটার জন্যই আমি এটা পেয়েছি। এরকম ঘটেছে আমার সাথে স্যার। নেগেটিভ যা হয় লাইফে ভালোর জন্য হয়, নেগেটিভ জিনিস ঘটুক সেটাকে পজিটিভ ভাবে কাজে লাগাবো। অনেকে সেটা আরো নেগেটিভ হয়ে যায়, আরো বাজে কাজ করে, ভুল দিকে চলে যায়। আর যে বুদ্ধিমান সেই নেগেটিভ জিনিসটাকে মোটিভেশন আকারে, সেই জিনিসটাকে নেগেটিভটাকে পজিটিভ আকারে লাইফে এমন কাজে লাগায়, সেটাকে আগুন আকারে এমন কাজে লাগায়, সেই আগুনের জোরে তার সাকসেস আরো দ্রুত আসে। তো লাইফে কোনো কিছুই নেগেটিভ না, কোনো প্রবলেম নয়, যদি তুমি ঠিক থাকো, তোমার লক্ষ্য যদি স্থির থাকে। আরেকটা জিনিস সুমনকে আমি প্রশ্ন করবো যে সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে কন্ট্রোল করা উচিত, কারণ সোশ্যাল মিডিয়ার জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ফোকাস নষ্ট হচ্ছে, বা চাইলে হয়তো চাইছে আমি ফেসবুকে যাবো না, নিজের অজান্তে ফেসবুকে চলে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখছে, নিজের স্ট্যাটাস দিচ্ছে। তুমি এই বিষয়ে কি বলবে? এগুলো তো হয় স্যার, এবার চেষ্টা করতে হবে এদিকে না যাওয়ার। যখন আমার লক্ষ্য একদিকে থাকবে, সেই টার্গেটটাকে সম্পূর্ণভাবে শেষ করে আমি টুকটাক সোশ্যাল মিডিয়ায় দিলাম, অসুবিধা নেই। আমার সাথে হয়েছে, আমি পড়াশোনা করতাম, আমি তো মানে ফোন খুলতামই না, মানে পরীক্ষা যে 2-3 মাস আগে আছে, আর এই টাইমটা সবচেয়ে ভাইটাল টাইম, যে পরীক্ষা 2-3 মাস আগে। আর এই সময় করা উচিত কি, নতুন কিচ্ছু করা উচিত না। 2 মাস আগে পরীক্ষা, সব সময় যে আমার কি কি কমপ্লিট হয়েছে সেইটাকে রিভিশন,
সেটা যদি ভালোভাবে রিভিশন হয় তারপরে আমি নতুন কিছু করবো। আর পরীক্ষার আগে সবসময় রিভিশন করতেই হবে। 2-3 বার পরীক্ষার আগে যদি আমি রিভিশন করে যাই, তাহলে আমাকে আর রোকার মতো, মানে আমি যেগুলো করেছি যদি জানি যে হ্যাঁ এটা খুব ভালো একটা কোর্স করেছি, তাহলে আর কিছু করার নেই, পরীক্ষায় পাস করছি। যেটা করতে হবে ভালো করে করতে হবে, খামচা খামচি করে করলাম না আমি কিন্তু কাজের কাজ হলো না, এমন করলে কিন্তু হবে না। পরীক্ষার 2 মাস আগে স্যার মানে পুরোপুরি ফোনটাকে একটু সাইডে রাখাই ভালো। আর তার সাথে সাথে বন্ধু বান্ধব ফোন এলেই বলতাম স্যার, মানে বলতাম যে প্রয়োজন কি আছে এটা বল, দিয়ে রাখ, আমি ব্যস্ত আছি। আমি খুবই তাতে যে যা খুশি বলুক, কিছুদিনের জন্য নিজেকে একা করতে হবে, কিছুদিনের জন্য নিজেকে আলাদা করতে হবে, কিছুদিনের জন্য লোকে বলুক এর মানে অ্যাটিটিউড বেড়ে গেছে, এ এমন হয়ে গেছে, কথা বলে না, ঠিক আছে, মানে পাত্তা দেয় না, অনেক কিছু বলতে পারে, ভাড়মে যাক, যা কিছু হয়ে যাক। আমার ফোকাস মানে সুমন পরীক্ষার আগে কিন্তু বাড়ি থেকে বেরোতো না। পরীক্ষার আগে 2-3 মাস সুমনের সঙ্গে আমার আগেও কথা হচ্ছে, স্যার আমি বাড়ির থেকেই বেরোতাম না, অপ্রয়োজনীয় জিনিস করতাম না। একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, তুমি যদি কোনো জিনিসকে এমন ভাবো যে আমি ফোন দেখবো না, আমি ফেসবুকে যাব না, আমি হোয়াটসঅ্যাপ ঘাটবো না, আমি স্ট্যাটাস দেখবো না, তুমি যদি এটা ভাবো তাহলে তুমি কিন্তু আটকাতে পারবে না। তুমি যদি ভাবো যে আমি ফেসবুকে যাব না, তুমি যদি ভাবো যে আমি সোশ্যাল মিডিয়া দেখবো না, এটা করে তুমি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আটকাতে পারবে না। তোমাকে যদি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আটকাতে হয়, দেখো ওই যে আনন্দ, সোশ্যাল মিডিয়াতে যাওয়ার যে আনন্দ, তার থেকে কোনো বড় আনন্দ বা বড় গোল বা বড় কোনো চিন্তা যখন তোমার মাথায় আসবে, তখন ওটা অটোমেটিকলি কমে যাবে। এটা হচ্ছে রুল। মানে ওই যে থট, ওর থেকে কোনো ভালো থট তোমার ব্রেনে যখন আসবে এবং তার উপরে যখন তুমি কাজ করবে, ওটা অটোমেটিকলি ডাউন হবে। তুমি জোর করে ওকে ডাউন করতে পারবে না। তুমি যদি ভাবো যে আমি এই মেয়েটার কথা ভাববো না, আমি ওর কথা তো ভাববোই না, ঠিক আছে, ওর আমার সঙ্গে এরকম করেছে, ওর কথা আমি ভাববোই না, ওর ছবি আমি দেখবোই না, বারবার মুখে বলছে দেখবো না, ভাববো না, বন্ধুদেরকেও বলছে ওর কথা বলিস না, ওর কথা ভাববো না, ওর সঙ্গে কথা বলবো না, ঠিক আছে, ওর সঙ্গে জীবনে দেখা হলেও কথা বলবো না, আলটিমেটলি তুমি তো ওর কথাই ভাবছো। কোনো একদিকে যদি কোনো সামান্য একদিকে যোগাযোগ যদি তার সঙ্গে থাকে না, তাহলেও মানে তার কথাই চলে আসবে। তো সে সব দিক থেকে তো আমরা যদি ভাবি যে ওর কথা ভাববো না, তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি ওর কথাই ভাবছো। নিয়ম কি ওর কথা যদি রাখি না, তার কথাই মনে পড়বে না। এইখানে রুল হচ্ছে ভাববো না করে সময় পার করে লাভ নেই। তুমি কন্ট্রোল করতে পারবে না তোমার মাইন্ডকে, তুমি ভেবেই যাবে। কন্ট্রোল করার একমাত্র উপায়, তোমার কোনো আলাদা মোটিভেশন চাই, আলাদা গোল চাই, আলাদা লক্ষ্য চাই এবং আলাদা ভাবে নিজেকে ব্যস্ত রাখতে হবে। এটা সুমন বারবার বলছে যে নিজেকে ব্যস্ত সবসময় ব্যস্ত রাখো। দেখো তোমার কারোর কথা মাথাতেই আসবে না। যখন তুমি নিজে এঙ্গেজ হয়ে যাবে, তুমি যখন নিজের গোল নিয়ে মানে ব্যস্ত হয়ে যাবে, তখন অটোমেটিকলি দেখবে তোমার এই দিকে মজা আসা শুরু করবে, পড়াশোনার মজা আসা শুরু করবে এবং ভেতর থেকে একটা মজা আসবে যে আমি এবার চাকরি পাবো। চাকরির গোল যখন মাথায় চলে আসবে, তখন ফোন দেখলে রাখবে, ভাগ তুই ফোন ওদিকে যা, ফোন উল্টে রেখে দেবো, হোয়াটসঅ্যাপ আনস্টল করে দেবো, ফেসবুক আনস্টল করে দেবো। চাকরি যদি পেতে হয় কিছুদিনের জন্য কিন্তু সিরিয়াস কিন্তু হতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। তুমি যদি ভাবো মজায় চাকরি পাবো, তোমার কি মনে হয় কোনো ছেলে যদি মনে করে মজায় সবকিছু করে চাকরি পাবো, সম্ভব না? খুবই সাকসেস কম পাওয়ার চান্স হতে পারে, 2-1টা বাই চান্স, কিন্তু সে 2-1 জনের মধ্যে তুমি নিজেকে নিশ্চয়ই ভাববে না, সেটা কম হয়ে যাবে। খুবই কষ্ট করে জব পেয়েছি স্যার, আমি নিজেকে পুরোপুরি ভাবে মানে বদ্ধ করে রেখেছিলাম। আর ফোন তো স্যার আমি খুব দেখতামই না 2 মাস আগে, পরীক্ষা 2 মাস আগে আমি সত্যি ফোন একদমই মানে অ্যাভয়েড করতাম, খুব অ্যাভয়েড করতাম। আর যদি মনে হতো পড়তে ইচ্ছা হয় না, তখন ওই যে স্যার আমাদের কোর্স গুলো, ওটার জন্য আমি ফোন মানে ভালো কাজে ফোন ইউজ করেছি। মাঝে মধ্যে মানে যেটা সোশ্যাল মিডিয়া বা ফালতু সময় নষ্ট আমি করবো না, মোটিভেশনাল স্পিচ দেখতাম মাঝে মধ্যে, যখন মনে জোর কমে যাচ্ছে, পড়তে ইচ্ছা করছে না, মোটিভেশনাল স্পিচ, বা যখন পড়তে একদমই ভালো লাগছে না, আমাদের কোনো একটা ক্লাস চালিয়ে দিয়ে দেখতে শুরু করতাম। একদম নিজেকে ব্যস্ত রাখলে আমাদের কাউকে মনে পড়ে কখন, যখন আমি ফ্রি থাকি, যখন ঘুমাতে যাই, ঘুম থেকে উঠি, ফ্রি টাইম গুলোতেই কাউকে মনে পড়ে। একদম, আমি যখন নিজেকে ব্যস্ত রাখবো তখন আর মনে পড়বে না কাউকে। এটা কিন্তু একদম ঠিক। তুমি একটা কোনো ভাইটাল নিউজ দেখছো, টিভিতে একটা খুব ভালো নিউজ এসছে, হ্যাঁ, তোমার ব্রেন পুরো ফোকাসে ওখানে চলে যায়, তখন কিছু মনে পড়ে না। বা তুমি ধরো খেলছো, ছেলেদের ক্ষেত্রে বেস্ট উদাহরণ, মাঠে গেলে কিছু মনে পড়ে বলো তো সত্যি কথা? মাঠে গিয়ে যখন ক্রিকেট আমরা খেলি, মাঠে গিয়ে যখন আমরা ফুটবল খেলি, তখন কিছু মনে পড়ে ওইটুকু টাইম? হয় না যে আমি একটা কাজ করছিলাম রে ভুলে গেছি, কারণটা কি? নিজেকে ব্যস্ত রেখেছি। একদম, তোমার ব্রেনটাকে তুমি কি করছো, খেলার সময় একদম সব ভুলে যাও। কেন? তোমার ভালো লাগে এবং তুমি ওটাতে মজা নাও এবং তুমি ফুললি ওর ভেতরে ঢুকে যাও। পড়াশোনাতেও এরকম ভাবে ঢুকে যেতে হবে, তাহলে লাইফে কোনো প্রবলেম না, কোনো দুঃখই দুঃখ না, কোনো কষ্টই কষ্ট না, সবই মজা, আর মজা সবই ভালো, যা হয় ভালোর জন্য। মেডিকেল নিয়ে একটু হালকা করে কিছু বলো। মেডিকেল নিয়ে কলকাতা পুলিশের মেডিকেল খুব তেমন কিছু করা হয় না, যাই হয় নর্মাল। জিডিতে তুলনামূলক কঠিন। হ্যাঁ, জিডিতে একটু কঠিন হয়। জিডির মেডিকেলে তো আমি যেতে পারলাম না, পারতাম যদি আমি দ্বিতীয় মাঠটা পাস করে যেতাম। তো
দুঃখ হলো, যা কিছু হয় ভালোর জন্যই হয়। জিডির মেডিকেলটা বা মাঠ বলো মেডিকেল বলো তুলনামূলক পুলিশের থেকে টাফ হয়। মাঠ মেডিকেলটা টাফ হয়, কিন্তু পরীক্ষাটা একটু সহজ হয়। ইন্টারভিউ, পুলিশের ইন্টারভিউ কিছুই না, নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। মানে এরকম ভয় খেয়ে গেলে হবে না, তুমি পারছো কি না পারছো ওরা ফোকাস করবে না, ফোকাস করবে তোমার মানে তুমি কতটা অ্যাক্টিভ আছো, তুমি মানে কতটা ভয় খেয়ে যাচ্ছে, এটা ওরা ফলো করবে। তো তুমি সবসময় যদি সাহস থাকো যে ঘাবড়ে না যাও, তো ঠিক আছে, ইন্টারভিউ কিছুই না। আমাকে তো ইন্টারভিউতে 11.82 এরকম দিয়েছিল। দেখো মেইন জিনিস ইন্টারভিউতে কি জানো, তোমার অ্যাটিটিউড, তোমার মানে তোমার অ্যাটিটিউড এবং তার সঙ্গে সঙ্গে তোমার ব্রেন ওই মুহূর্তে ওই সিচুয়েশনটাকে, মেইন জিনিস কি জানো ইন্টারভিউতে কি দেখে, তুমি ওই সিচুয়েশনটাকে কতটা হ্যান্ডেল করতে পারছো। জিনিস কি প্র্যাকটিক্যাল বোঝো, আজকে সুমন পুলিশ হবে, তো আমি নিশ্চয়ই এমন কোনো ছেলেকে পুলিশে আনতে চাইবো না যে কিনা অল্পতে ঘাবড়ে যাবে। সিম্পল একটা জিনিস ভাবো, রাস্তায় কোনো প্রবলেম হলো বা কিছু হলো, সুমনের কাজ কি সেই জায়গাটাকে ওকে সাহসের সঙ্গে কন্ট্রোল করা। ও ধরো নিজেই ভিমড়ি খেয়ে গেল, ও ধরো নিজেই ঘাবড়ে গেল, তাহলে কি ও পুলিশের চাকরি পাওয়ার যোগ্য না। তো আমি ইন্টারভিউতে কি দেখবো, ইন্টারভিউ অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখে যে তুমি যে পোস্টে, ইন্টারভিউ এর মেন উদ্দেশ্য কি, তুমি কটা প্রশ্ন জানো, তুমি কি হ্যাঁ এই জিনিসটাই অনেকে বোঝো না। ঠিক আছে, তুমি তো তোমার নলেজ তো পরীক্ষা দিয়ে পাশ করে এসছো, তোমার নলেজ দেখার জন্য ইন্টারভিউ না, সিচুয়েশন হ্যান্ডেলিং ক্ষমতা তোমার কতটা, তুমি যে কোনো কিছু সিচুয়েশনকে, ওই প্রশ্নগুলোকে বা ওই পরিস্থিতিকে কতটা সুন্দরভাবে হ্যান্ডেল করছো সেটা দেখে ইন্টারভিউতে। অনেকের অনেক নলেজ থাকতে পারে, কিন্তু সিচুয়েশনের মানে এমন সিচুয়েশনে আসলে ও একদম ঘেমে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে, তুমি সিচুয়েশন কন্ট্রোল করতে পারছো না। তুমি একটা সিম্পল এই কজনের সামনে তুমি ভয় খেয়ে যাচ্ছ, তা তোমার সামনে যদি তুমি একটা জায়গায় জব করছো, তোমার সামনে এমন কোনো পরিস্থিতি হলো, অ্যাক্সিডেন্ট হলো, তুমি তো নিজেই ভয় খেয়ে যাবে, তাহলে তুমি পুলিশের চাকরি পাওয়ার যোগ্য না। এইটা দেখে ইন্টারভিউতে, বোঝা গেল? এই প্রত্যেকটা ইন্টারভিউতে যে পোস্টে তুমি চাকরি পেতে চলেছো, সেই পোস্টের যে পেশার, সেই পোস্টের যে সিচুয়েশন আসতে পারে, একদম ভালো করে বুঝে নাও, সেই পোস্টে কি কি প্রেশার আসতে পারে, সেই পার্টিকুলার পোস্টে কি কি সিচুয়েশন তোমার সামনে আসতে পারে, সেই জিনিসটাকে পরিস্থিতি অনুযায়ী তুমি কি হ্যান্ডেল করার যোগ্য। তোমাকে পুলিশে আমরা নিচ্ছি, পুলিশের ডিউটি অবস্থায় যে কোনো সিচুয়েশন যা যা আসতে পারে সেটা হ্যান্ডেল করার জন্য তুমি যোগ্য কিনা সেটা কিন্তু চেক করে ইন্টারভিউতে। বোঝা গেল? অ্যান্সার দাও ইয়েস স্যার বলে। ইন্টারভিউ ব্যাপারটা কি বোঝা গেল? ঘাবড়ালে কিন্তু গল্প শেষ। জানিয়ে যে কোশ্চেন, হ্যাঁ স্যার আমার এটা জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না, বলে দিলাম, ঠিক আছে। আর খুব একটা বই থেকে কোশ্চেন করে না, ও মানে নিজের সম্বন্ধে কিছু জানার চেষ্টা করে, তোমার গ্রামের সম্পর্কে কিছু জানার চেষ্টা করে, এইভাবেই কোশ্চেন দেখি যে তুমি কত সুন্দরভাবে অ্যান্সার করছো, তোমার অ্যাটিটিউড কি, তোমার ওই সিচুয়েশনে তুমি কিভাবে হ্যান্ডেল করছো, আই কন্ট্যাক্ট ঠিক রাখছো কিনা, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখছো কিনা, মুখে স্মাইল আছে কিনা, এই সমস্ত জিনিসগুলোকে দেখে যে তুমি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছো কি পারছো। একদম স্যার, একদম। একজন জিজ্ঞাসা করছে গিফটটা কই স্যার, তো কি গিফট পেয়েছো বলা দরকার নেই, গিফট পেয়েছো কি বলো। হ্যাঁ স্যার, গিফট পেয়েছি, মানে আপনি ফোন করার 2 থেকে 3 দিনের মধ্যে ফ্লিপকার্টে আমাকে ডেলিভারি করে দিয়ে গেছে। গিফট ফোন পেয়ে গেছে, কিন্তু কি গিফট সেটা জানার দরকার নেই, কি গিফট জানতে গেলে এটুকু বলতে পারি, খুব ভালো গিফট পেয়েছি, আমি খুবই খুশি হয়েছি। আর তার আগেই তো আমি সবচেয়ে বড় গিফট পেয়ে গেছি, ইউর স্টাডির কোর্স, যেটা আমাকে চাকরি পেতে অনেক হেল্প করেছে, সিরিয়াসলি খুব হেল্প করেছে আমাকে। ঠিক আছে, বড় গিফট কি? ইউর স্টাডির কোর্স, প্রথম গিফট যেটা চাকরি পেতে হেল্প করেছে। একদম স্যার, আমি আমার মানে উইক পয়েন্টটা বুঝতে পেরেছি, উইক পয়েন্ট গুলোকে আমি সলিউশন করেছি ওখান থেকে। আচ্ছা, একটা প্রশ্ন সুমনকে করবো, যারা ব্যাচে ভর্তি হচ্ছে, ঠিক আছে, যে টাকা ইনভেস্ট করছে বা সামান্য একটা টাকার বিনিময়ে ধরো এই যে কোর্সটা পাচ্ছে, প্রথম প্রশ্ন এটা বলো যে তুমি এটা মানে একটা হয় না যে অনেক জায়গায় অনেকে প্রচুর টাকা খরচা করে দিচ্ছে কিন্তু সেই জিনিস পায় না, আর একটা হয় হচ্ছে আমি টাকাটা দিচ্ছি টাকার মতন জিনিস পাওয়া, আর একটা জিনিস হয় যে যা টাকা দিয়েছি যেটা আশা করেছি তার থেকে বেটার পাওয়া। তুমি ব্যাচের ক্ষেত্রে কোনটা ফিল করেছো? প্রাইস যা আছে মানে কোর্সে, তার তুলনায় অনেক কিছু শেখা যাবে। মানে অন্য জায়গায় এরকম ভাবে মানে কোনো যদি অফলাইনে কোচিং বা এইভাবে মানে এই টাকার মধ্যে কোনো দিনই মানে ওই সিলেবাসটা পাওয়া পসিবল না। একদম, তোমরা যে জিনিসটা পেয়েছো সেটাকে যদি সঠিকভাবে ইউজ করো, সুমন যেটা বললো, এই টাকায় তুমি অফলাইনে কি মানে এইভাবে মানে এই টাকা খরচা করে মানে এর থেকে অনেক কমা জিনিস পাবে, এই লেভেলের জিনিস তুমি পাবে না। আমাদের মানে ব্যাচে আছে মানে যারা এসেছে জয়েন করেছে তারা অনেকে আছে বাড়ি থেকে পড়াশোনা করেছে, অনলাইন তো এখন তো অনলাইনে একদম, তারা অনলাইন থেকে পড়াশোনা করেছে, তার সাথে বাড়িতে নিজেরা করেছে, তো মানে বেশিরভাগ ছেলে এখন অনলাইন থেকে করছে। অনলাইনে কিন্তু সুবিধা বেশি, অফলাইনে সম্ভব আছে মানে অতিরিক্ত আপডেট, অনলাইন জিনিসটা বেশি আপডেটেড। পুরানো অফলাইনে কি হয়, পুরানো একই জিনিস করাচ্ছে বা টাকাও বেশি যাচ্ছে, আসা যাওয়া করতেও আমার সময় চলে যাচ্ছে। সময় যাচ্ছে। আর অফলাইনে কি স্যার 10টা ম্যাথ করতে অফলাইনে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা, কিন্তু অনলাইনে কতক্ষণ? 10 মিনিট। একদম, এটা হচ্ছে একটা নিজের টাইমটা বাঁচবে।
এবার অফলাইন চালানো ঠিক আছে, ওটা খারাপ না, খারাপ বলছি না আমি, মানে এটা কিন্তু সুবিধা অল্প টাকার মধ্যে বাড়ি বসে সময় বাঁচিয়ে বেশি ভালো করে পড়াশোনা করা সম্ভব। আজ আরেকটা জিনিস আমি সুমনকে লাস্ট করব, তুমি যদি চাকরি পেয়ে যাও, যেমন সুমনও বললো যে একটা গিফট পেয়েছে, আমি বলছি না কি গিফট। সুমনকে যে জিনিসটা আমি জিজ্ঞাসা করব, যে আমি একটা সামান্য টাকা দিয়ে ভর্তি হলাম, ঠিক আছে, সুমন যেটা বলে ফার্স্ট গিফট, আমাকে যে ব্যাচটা আমাকে চাকরি পেতে হেল্প করেছে এবং যেটা আমি আশা করেছি তার থেকে বেটার জিনিস পেয়েছি। এরপরেও আমি সুমনকে একটা জিনিস জিজ্ঞাসা করব, ধরো কেউ চাকরি পেয়ে গেল, সে যে টাকা দিয়ে ভর্তি হয়েছিল, ঠিক আছে, তো সেই টাকার সমান বা সেই টাকা থেকে কম নাকি সেই টাকা থেকে বেশি সেই গিফট পাবে, কি মনে হচ্ছে? আমি যে গিফটটা পেয়েছি, তো আমি যা কোর্সে যা করেছি Price পাওয়ার দরকার নেই। কয়েক গুণ, মানে 2 গুণ তো কম হয়ে যাচ্ছে, কয়েক গুণ বেশি করে প্রাইস পেয়েছি। তো বিষয় হচ্ছে তুমি যদি চাকরি পেয়ে যাও, তোমার কাছে ব্যাচটা পুরো কি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। একদম স্যার, আমি যেমন এখন পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো, তো স্যার আমাকে ফ্রি কোর্স দিচ্ছে, আজকে আমি জবটা পেয়ে গেছি, স্যারেরও ভালো লাগছে আর আমারও খুব খুশি আমি এখানে আসতে পেরেছি। আমিও চাইছি সুমন আরো বড় হোক, ওকে আমি ফ্রিতে অ্যাক্সেস দিচ্ছি, কেন দিচ্ছি, যে আরো বড় হোক। অলরেডি একটা ব্যাচে আছে, আমি ওকে 2টো ব্যাচ অলরেডি নিয়েছি, একটা ব্যাচ আমি ওকে ফ্রি দিচ্ছি, ঠিক আছে। এটা কি বলতো, একটা ভালোবাসা জায়গা থেকে, মন থেকে আমি চাইছি যে ও আরো বড় হোক। কনস্টেবলে কেন, ও আরো বড়, নেক্সট টার্গেট ওর এসআই, আমি চাইছি এসআই তে পাক, তারপর ডব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করে আরো বড় র্যাঙ্কে যাক। একদম স্যার। ঠিক আছে, তো তোমাদেরকে এটা বলবো, এই ছোট্ট একটা অ্যামাউন্ট এটা কিচ্ছু না, ঠিক আছে। আমি মন থেকে চাই যে তোমরা চাকরিটা পাও, চাকরি পেলে যে গিফট পাবে তোমার এই অ্যামাউন্টের থেকে বেশি, তোমার কাছে এডুকেশনটা পুরোপুরি ফ্রি হয়ে যাবে, উল্টা আমি তোমাকে দেবো কন্টিনিউ, ঠিক আছে। তুমি শুধু চাকরি নাও, নিজের লাইফে দাঁড়াও, বাবা মার পাশে দাঁড়াও, আমি শুধু এটা চাই, চাকরি নাও, তোমার কাছে এডুকেশনটা ইউর স্টাডির পক্ষ থেকে কি হবে, ফ্রি। তুমি যা ইনভেস্টমেন্ট করবে তার থেকে বেশি তুমি রিটার্ন পাবে, বলতে গেলে সেই সুদ সহ ফেরত পাওয়া, মানে সুদেও হতে হবে না, কয়েক গুণ হয়ে যাবে। কারণ প্রথম ওটাকে ইউজ করে চাকরি পাচ্ছি, এর থেকে বড় জিনিস কিছু হতে পারে না। আমি সামান্য এই টাকাটা ইনভেস্ট করে এর থেকে চাকরি পেয়ে গেলাম, সারা জীবন আমি ইনকাম করব, এটা তো সব থেকে বড় জিনিস। তারপরেও আমি কি করছি, একটা ভালোবাসার জায়গা থেকে আমি এমন একটা জিনিস দিচ্ছি যেটা তোমার কোর্সের প্রাইস মানির থেকেও বেশি। আর কি চাও বলো, ঠিক আছে, তোমাদের জন্য জান প্রাণ লাগাচ্ছি। এবার তো ভাই নিজের চেষ্টা, এরপরে তো আমার আর কিছু করার নেই, আর কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি, আরো বেটার, আরো বেটার, আরো বেটার। ক্লিয়ার? প্রত্যেকে বলো, বলো প্রত্যেকে, চাকরি পাবোই, এটা লেখো কমেন্ট বক্সে, চাকরি পাবোই আর গিফট নেবই। প্রত্যেকে অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যাও। তোমাদের এর আগে অনেকে দেখা করতে এসছে, কিন্তু সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি, তো আজকে হঠাৎ করে প্ল্যানিং করলাম। আশা করি তোমাদের মনে অনেক ডাউট ক্লিয়ার হলো। নেক্সট আরো কিছু ছাত্রছাত্রী যদি আসে, মাঝে মধ্যে করবো, সবসময় সম্ভব নয়, তাহলে এখন যেমন রূপম স্যারের একটা ক্লাস ছিল সেটাকে অফ করতে হলো, তো অসুবিধা হয়ে যায়, পুরো শিডিউল নষ্ট হয়ে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পড়াশোনা খুব ভালো করে করো, চাকরি পেতেই হবে, আর এমন ভাবে পড়াশোনা করো যাতে তুমিও তোমার এক্সপিরিয়েন্স এখানে এসে শেয়ার করতে পারো পরবর্তী যারা তোমার জুনিয়ররা পড়াশোনা করবে তাদের জন্য। তো সুমন, থ্যাংক ইউ সো মাচ তোমাকে আসার জন্য, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এবং বাকি ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করার জন্য। ওয়েলকাম স্যার। একদম, চলো তাহলে একটু টাটা করে দাও সবাইকে, আর বলে দাও সবাইকে ভালো করে পড়াশোনা করতে। হ্যাঁ, পড়াশোনা সবাই মন দিয়ে করো, আর বললাম যেটা, একটা টার্গেট করে রাখো, ডেলি টার্গেটটাকে চেষ্টা করবে যেন যে কোনো উপায় সেটাকে শেষ করার, প্রয়োজনে খাওয়া ছেড়ে আমি দাও। এটুকু কমপ্লিট করবো, মানে করবোই। মানে আমি দেখলাম যে ম্যাথ জিকে যে 4টে চ্যাপ্টার যেন ডেলি থাকেই, আর আমি ধরুন প্রথমে ম্যাথ করলাম সকাল থেকে 10টা অবধি, তো 10টার মধ্যে কমপ্লিট হলো না, হতেই পারে, না হতে পারে, 11টা বেজে গেলো, আমি কি রাখবো, টার্গেট রাখবো, আমি খাবো না, ম্যাথটা করেই খাবো। একদম, তোমাদেরকে যেটা বলছিলাম, টাইমে ঘড়ির দিকে তাকিয়ে লাভ নেই, আমি এটা কমপ্লিট করবো, তাতে আমার সারাদিন পার হয়ে যাক, আমার কমপ্লিট করে উঠতে হবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। টাইম বার ভাই 1 ঘন্টা পড়বো, এই 1.5 ঘন্টা পড়বো, ওটা নয়, আমাকে দেখতে হবে যে এতটা কমপ্লিট করব, আজকে পুরো রাত্রে প্ল্যানিং হয়ে যাবে আমি কালকে কি কি কমপ্লিট করব, সেই জিনিসটা কমপ্লিট করতেই হবে। একদিন রাতে প্ল্যানটা করে রাখতে হবে যে আমি কালকে এই চ্যাপ্টার গুলো করলে আমার 15-20 দিনের মধ্যে এই সিলেবাসটা শেষ হবে, তার মানে আমাকে এইভাবে চলতে হবে, পাট করে শেষ করতে হবে, যে কোনো উপায় শেষ করতে হবে। আজকে রাত্রে প্ল্যানিং হবে, কালকে সারাদিন আমি কি কি করবো, এই জিনিসগুলো কমপ্লিট করব। হওয়া চাই তো হওয়া চাই, টাইম আমার 10 ঘন্টা লাগুক কি 4 ঘন্টা লাগুক। যে মানে আমি পড়ার পরে রাতে ভাবছি আমি এইভাবে পড়ছি, এটা কি চাকরি পাওয়ার যোগ্য? তো যদি মনে হয় না, তাহলে কিন্তু তোমাকে আরো এফোর্ট দিতে হবে। একদম, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে সত্যি কথা বলতে হবে। এটা আমি তোমাদেরকে ব্যাচেও বলেছি যে নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি যেটা পড়াশোনা করছি সেটা কি যথেষ্ট, আমি যতটা পড়াশোনা করছি সেটা কি চাকরি পাওয়ার জন্য যথেষ্ট, আমি কি সত্যি চাকরি পাবো। তোমরা অ্যান্সার দিয়েছিলে কনফিউজড, না স্যার, আর খুব কম ছাত্রছাত্রী দিয়েছিলে ইয়েস স্যার। ভেতর থেকে এই কনফিডেন্স আসা চাই, ইয়েস স্যার, তাহলে তোমাকে চাকরি পাওয়া থেকে কেউ রুখতে পারবে না, ঠিক আছে। নিজের ভেতরে নিজের বিলিফ থাকা চাই, নিজের ভেতরে নিজের কনফিডেন্স থাকা চাই, নিজেকে সত্যি কথা বলে যাতে এই অ্যান্সার আসে, হ্যাঁ
আমি আমার নিজের 100% দিচ্ছি, যদি সবকিছু ঠিক থাকে তাহলে চাকরি আমি পাবোই। তোমার হাতে কি আছে, নিজের 100% দেওয়া, সেটা তুমি দাও, বাকিটা যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে তোমার ভেবে লাভ নেই। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা দুজন মিলে একসঙ্গে তোমাদেরকে বলবো জয়, একসঙ্গে চলো, জয় হিন্দ অ্যান্ড টাটা।